আজলান আজ আকাশি রঙের ব্লেজার আর ধবধবে সাদা শার্ট পরে তৈরি হয়ে নিল। ড্রাগসের রেশ কাটিয়ে প্রয়োজনীয় কিছু মেডিসিন নিয়ে সে রওনা দিল মস্কো শহরের সবচাইতে বড় হাসপাতাল, ব্ল্যাক অরোরা। হাসপাতালে প্রবেশ করার সাথে সাথেই যেন চারপাশ থমকে গেল। গলার স্টেথোস্কোপ আর সাদা অ্যাপ্রনে আজলানকে আজ অন্যরকম মোহনীয় লাগছে। নার্স থেকে শুরু করে সাধারণ রোগী সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে আছে। আজলান কোন দিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে এগোতে থাকলো। আজ তার একটা এমার্জেন্সি অপারেশন আছে। সে যখন নিজের চেম্বারের দিকে যাচ্ছিল, তখনই এক নার্স হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলল, Sir, the patient condition suddenly become very critical. The heartbeat is very fast. Please come quickly. আজলান কালক্ষেপণ না করে দ্রুত ওয়ার্ডে প্রবেশ করল। সেখানে বিছানায় থাকা তরুণী রোগীটির অবস্থা আসলেই বেগতিক মনে হচ্ছিল। কিন্তু যেই আজলান তার হাত ধরল পালস রেট চেক করার জন্য, মেয়েটি তার দিকে এক পলক তাকিয়েই লজ্জায় আর মুগ্ধতায় সেন্সলেস হয়ে গেল। উপস্থিত ডাক্তার আর নার্সরা মুখ টিপে হাসতে লাগলো। ব্ল্যাক অরোরা হাসপাতালে ডক্টর আজলানকে দেখে এমন ঘটনা নতুন কিছু নয়। তবে আজলানের মেজাজ আর রুদ্রমূর্তি সম্পর্কে সবাই জানে বলে আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে সরাসরি প্রপোজ করার সাহস পায়নি। আজলান বিরক্তি ভরা এক দীর্ঘ শ্বাস ফেলে হাত সরিয়ে নিল। মেয়েটি বিপদমুক্ত বুঝতে পেরে সে তার মূল গন্তব্যের দিকে পা বাড়ালো। একটা ছোট বাচ্চার জটিল অপারেশন আজ তাকে সফলভাবে করতেই হবে। সে যখন অপারেশন থিয়েটারের পোশাক পরে ভেতরে ঢুকলো, তার চোখে তখন কেবল এক পেশাদারের একাগ্রতা। এই হাত দিয়েই সে যে কখনো মানুষের মাংস কেটেছে ড্রেকোকে খাওয়ানোর জন্য, আর এখন এই হাত দিয়েই সে একটি প্রাণ বাঁচানোর লড়াইয়ে নামলো। এলিনা দক্ষ হাতে বাইক চালিয়ে যাচ্ছে, কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই সে অনুভব করছে একটা গাড়ি তাকে অনুসরণ করছে। একসময় হুট করেই একটা ব্ল্যাক মার্সিডিস এসে তার বাইকের সামনে ব্রেক কষল। এলিনা বাধ্য হয়ে বাইক থামালে গাড়ি থেকে বেরিয়ে এলেন স্বয়ং মেয়র আবরার ফাহাদ। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পাজামা, চোখে দামি সানগ্লাস, আর হাতে বরাবরের মতোই একগুচ্ছ গোলাপ ও টিউলিপ। রোদের আলোয় ফাহাদের ফর্সা মুখটা লালচে হয়ে আছে। এলিনার সামনে দাঁড়িয়ে 17তম বারের মতো সে বলে উঠল, আমি শহর চালাই, আর আপনি আমাকে চালাবেন মহারানী। আমি আপনার পায়ে পড়ে থাকতেও রাজি। আপনি শুধু আমার হয়ে যান। ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। টিনেজারদের মতো হাঁটু গেড়ে সে যখন প্রপোজ করলো, ঠিক তখনই ঠাস করে একটা চর পড়ল তার গালে। মেয়র আবরার ফাহাদের রক্তিম মুখে এলিনার আঙুলের ছাপ বসে গেল। উপস্থিত গার্ডরা স্তব্ধ, কিন্তু আবরারের সেক্রেটারির কাছে এটা ডাল ভাত। সে বিড়বিড় করে গুনল, স্যার, এ নিয়ে 17তম ফ্যাপ্পর ডান। আবরার গাল ডলতে ডলতে হেসে উঠল। ইস, তুই বুঝবি না রাহাত। ভালোবাসার মানুষের হাতের চর খাওয়ার যে সুখ, তা দুনিয়ার সব সুখের চাইতেও বেশি। এলিনা দাঁত কিরমির করে এ পাগলামি সহ্য করছিল। আবরার এবার গালের অন্য পাশ এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই পাশটাও দিলাম, যাতে আমাদের দ্রুত বিয়ে হয়ে যায়। মারো না আরেকটা। এলিনা বিরক্তিতে হেলমেট পরতে পরতে বলল, ওই ওই বালকে কোন শালা মেয়র বানিয়েছে ওর শুট করার জন্য আমার হাত নিষ্পিস করছে। ডিসগাস্টিং মেয়র। এলিনা বাইক ছুটিয়ে চলে গেল, কিন্তু পেছনে রেখে গেল এক উন্মাদ প্রেমিককে। ফাহাদ মুচকি এসে বিড়বিড় করল, আমি এই রাগিনীর প্রেমেই পড়েছিলাম 3 বছর আগে। অতীত 3 বছর আগে নবীনবরণ অনুষ্ঠানের দিন প্রথমবার শাড়ি পরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এলিনা, তাও আবার দেরি করে। মেজাজটা চরম তিরিক্ষি হয়েছিল। শাড়ি পরা অবস্থাতেই বাইক নিয়ে সে যখন রাস্তা দিয়ে আসছিল, ঠিক তখনই দেখলো একটা গাড়ি এক পথচারী বাচ্চাকে ধাক্কা দিয়ে আহত করেছে। গাড়ির মালিক মেয়র আবরার ফাহাদ নিজে যখন গাড়ি থেকে নেমে বাচ্চাটার কাছে গেলেন, ঠিক তখনই পেছন থেকে এক তরুণী তার কাঁধে হাত রাখল।
ফাহাদ ঘুরে তাকাতেই কিছু বুঝে ওঠার আগেই সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল প্রথম বর্ষের এলিনা চৌধুরী। গার্ডটার সাথে সাথে রিভলভার তাক করলো, কিন্তু এলিনা বিন্দুমাত্র না দমে ফাহাদের চোখের দামি সানগ্লাসটা টেনে খুলে ভেঙে ফেলল। তীক্ষ্ণ স্বরে বলল, চোখ থাকতে যখন কানা, তখন চোখের ব্যবহার না করে কাউকে দান করে দেবেন, ডিসগাস্টিং ম্যান। সেক্রেটারি রাহাত চিৎকার করে উঠল। এই মেয়ে, কাকে কি বলছো জানো? কেরানীগঞ্জের মেয়র উনি। এলিনা গর্জে উঠল। উনি মেয়র বলে কি? গরিবের রক্তের দাম নেই? শাট আপ। ড্রাইভারে সে নিজের দোষ স্বীকার করলে এলিনা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইক স্টার্ট দিল। ফাহাদ অপলক দৃষ্টিতে মেয়েটার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। রাহাত বারবার তাগাদা দিলেও তার কানে যেন কোনো কথাই ঢুকছিল না। গাড়িতে বসে সে শুধু একটা কথাই বলল। এই মেয়েটির ফুল ডিটেলস চাই আমার। রাহাত শক্ট হয়ে বলল, ভাই, 30 বছর বয়সে তো কোনোদিন কোনো মেয়ের ডিটেলস চাননি? ফাহাদ হাসল। বুঝলি না রাহাত, ও আমাকে থাপ্পড় মারেনি, নিজের নামে আমার বুকে সিল মেরে দিয়ে গিয়েছে। তোর ভাবি হিসেবে কেমন লাগবে রে? ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে যখন মাইকে ঘোষণা করা হলো প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের এলিনা চৌধুরী, তখন স্টেজে সাদা সবুজ শাড়িতে কোনো এক অপ্সরীর মতো নাচতে নামলো এলিনা। কোনো মেকআপ, কোনো চড়া মেকআপ নেই, শুধু ঠোঁটে হালকা লিপস্টিক। সেদিনই সেই মমচিত্তে নীতিনৃত্যের তালে মেয়রের মনটা চিরস্থায়ীভাবে বন্দী হয়ে গেছিল এলিনার কাছে। বর্তমান সেই স্মৃতি হাতড়াতে হাতড়াতে আবরার ফাহাদ বর্তমানের এলিনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মনে মনে বলা কথা, ডিসগাস্টিং মেয়র। গালিটা তার কানে আজও মধুর মতো বাজছে। আজরে চোখের মনি দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। ঘরের কোণে থাকা বিশাল মাছের অ্যাকোরিয়ামটির উপর সজোরে এক পাঞ্চ বসালো সে। কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। ভেতরের পানি আর মাছগুলো অসহায়ের মতো ফ্লোরে পড়ে ছটফট করতে লাগলো, কিন্তু সেদিকে আজলানের খেয়াল নেই। তার নিজের হাত থেকেও তখন টপটপ করে রক্ত ঝরছে। কাচের টুকরো বিধে মাংস ফালি হয়ে গেছে। আজলান দুম করে সোফায় বসে পড়ল। ড্রেসিং করা বা চিকিৎসার কোনো বালাই নেই, উল্টো একের পর এক ওয়াইনের বোতল খুলে গলায় ঢালতে শুরু করলো সে। নেশার জ্বালায় আর রাগে তার কণ্ঠস্বর ছিঁড়ে আসছে। সে দাঁত চিপে হিসিস করে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তুই আমার বউ, তুই শুধু আমার সুইটহার্ট। এই দুনিয়ায় যদি কাউকে ঘৃণা করতে হয় তবে শুধু আমাকেই করবি, আর যদি ভালোবাসতে হয় তবে সে অধিকার শুধু আমার। তোর শরীরে একটা তিল তো দূরের কথা, তোর একটা চুল পরিমাণ ছাড় দিতেও আমি রাজি না। রক্ত আর অ্যালকোহল মিলেমিশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়েছে ঘরে। আজলানের মাথায় তখন শুধু এলিনার সেই বাটারফ্লাই ট্যাটু আর মেয়রের ওই 17তম থাপ্পড়ের কথা ঘুরপাক খাচ্ছে। নিজের অজান্তেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। নেশার ঘোর আর শরীরের ক্লান্তি যখন চরমে পৌঁছল, তখন এলিনার নাম জপতে জপতেই সোফায় এড়িয়ে পড়ল সে। ঘুমের ঘোরেও তার ঠোঁট নড়ছে। অ্যালিনা, 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 তুই শুধু আমার। মস্কোর সেই হাড় কাঁপানো ঠান্ডাতেও আজলান চৌধুরীর বুকের ভেতরের প্রতিহিংসার আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। এই আগুন নেবানোর একমাত্র উপায় স্বয়ং এলিনা চৌধুরী। প্রাইভেট জেটের ভেতরের পরিবেশটা এখন বেশ শান্ত, কিন্তু আজলানের মনের ভেতর চলছে প্রলয়ঙ্কারী ঝড়। হাতে ওয়াইনের গ্লাস, তাতে এক চুমুক দিয়ে সে বিড়বিড় করে উঠল, I'm coming, sweetheart. The wait of 7 years will come to an end. তার ঠোঁটের কোণে সেই পরিচিত ডেভিলিশ হাসি। জানলা দিয়ে মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে আজলান যেন 7 বছর আগের সেই বাসর রাতটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিল। দীর্ঘ 60টি বছরের প্রতীক্ষা, প্রতিটি মুহূর্তের দহন, সবকিছুর হিসাব আজ মেলাতে ফিরছে সে। তার ব্যক্তিগত বিমানটি এখন ডানা মেলছে বাংলাদেশের উদ্দেশ্যে। পাশে বসে থাকা শ্রাবণ দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছিল আজলানের এই অস্বাভাবিক আচরণ। সে একটু বিরক্ত আর কিছুটা
কৌতূহল নিয়ে প্রশ্ন করল। তোর হয়েছেটা কি বলতো? আমাকে এভাবে হুট করে তুলে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলি, কোনো কারণ তো বলবি। আজলান গ্লাসের ওয়াইনটুকু এক নিমেষে শেষ করে শ্রাবণের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তার চোখের সেই শীতল চাহনিতে শ্রাবণ কিছুটা থতমত হয়ে গেল। আজলান শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আচ্ছা শ্রাবণ, তোর পোষা পাখিটা যদি নিজের খাঁচায় না ফিরে অন্যের খাঁচায় গিয়ে বসে, তখন তুই কি করবে? শ্রাবণ একটু ভাবল, তারপর সাবলীল ভাবে উত্তর দিল, কি আবার করব? আমি সেটাকে অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে আসবো। দরকার হলে পাখির ডানা বেঁধে দেব, যাতে আর উড়তে না পারে। আমার পোষা পাখি কেন অন্যের হতে যাবে? শ্রাবণের উত্তর শুনে আজলান হঠাৎই অট্ট হাসিতে ফেটে পড়ল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক ভয়ঙ্কর জিঘাংসা। হাসি থামিয়ে আজলান ধীরস্থিরভাবে বলল, একদম ঠিক বলেছিস। আমার বাকিটাকে এবার খাঁচে বন্দি করব, আর তার ডানাগুলো এমনভাবে কাটবো যেন সে শুধু ছটফট করতে পারে, কিন্তু ওড়ার কথা স্বপ্নও না ভাবে। শ্রাবণের মাথা মুহূর্তেই তালগোল পাকিয়ে গেল। সে বুঝতে পারল আজলান এখানে কোনো সাধারণ পাখির কথা বলেনি। সে বলছে এলিনার কথা, যে মেয়েটাকে 7 বছর ধরে সে আড়াল থেকে শাসন করেছে। এবার তাকে প্রত্যক্ষভাবে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজলান চৌধুরী তার সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আজলান আবার জানলার বাইরে তাকালো। মেয়র আবরার ফাহাদ, তুমি যার উপর নজর দিয়েছ সে কোনো সাধারণ নারী নয়। সে আজলান চৌধুরীর আমানত, আর আজলানের আমানতে হাত দেওয়ার শাস্তি কি তা খুব শীঘ্রই তুমি টের পাবে। জেট ইঞ্জিন তখন গর্জন করে আকাশ তীরে বাংলাদেশে রওনা দিল। বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথেই এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলো আজলান। ভিড়ের মাঝে এক লোক আচমকা তার সাথে ধাক্কা খেয়ে দ্রুত একটা চিরকুট ধরিয়ে দিয়ে মিলিয়ে গেল। আজলান চিরকুটটা খুলে একবার দেখল, তারপর তার ঠোঁটে সেই পরিচিত ডেভিল হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলল, আমি আজলান চৌধুরী, যে যার জীবনে আছে তাকে ভাসিয়ে নিয়েছে। আজলানের চারপাশে 40 জন সশস্ত্র গার্ডের এক বিশাল বহর। তারা এয়ারপোর্ট থেকে বের হতেই শ্রাবণের চোখ আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে। উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, পরনে হট প্যান্ট আর টপ। দেশি বিদেশি এক অদ্ভুত মিশ্রণ তার অবয়বে। ধূসর চোখ, কোকড়ানো চুল আর ঠোঁটে নুড লিপস্টিক, সব মিলিয়ে সে যেন সৌন্দর্যের এক জীবন্ত মিসাইল। নাম তার রায়না। শ্রাবণ এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল, কিন্তু রায়না আজলানকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরল। মিস ইউ বেবি। বলেই সে আজলানের গালে চুমু দিতে উদ্যত হলো, কিন্তু আজলান অত্যন্ত ক্ষিপ্রতার সাথে শ্রাবণকে নিজের সামনে টেনে দাঁড় করিয়ে দিল। ভুলবশত রায়নার কিসটা গিয়ে পড়ল শ্রাবণের গালে। রায়নার আগে ফেটে পড়ে চিৎকার করে উঠল। স্টুপিড, আমাদের রোম্যান্সের মাঝে কেন দাঁড়ালে? শ্রাবণ গাল মুছে হেসে জবাব দিল, অন্যের মাঝে যাওয়ার স্বভাব আমার নেই সুন্দরী, শুধু বন্ধুর ইজ্জত রক্ষা করতে মাঝে দাঁড়িয়েছে। আর শোনো, এটা বাংলাদেশ, মস্কো না। এভাবে কিসিং সিন ক্রিয়েট করে সবাইকে আকৃষ্ট না করে একটু মেয়েদের মতো আচরণ করো। তোমার মা বাংলাদেশি ছিলেন, তাও কি তোমাকে কিছু শেখাতে পারেননি? আফসোস। শ্রাবণের এই খোঁচায় রায়না যখন পাল্টা কিছু বলতে যাবে, ঠিক তখনই আজলান বজ্রকণ্ঠে ধমক দিয়ে উঠল। Don't act like kindergarten children. শ্রাবণ, say sorry to baby রায়না। শ্রাবণ চোখ বড় বড় করে আজলানের দিকে তাকিয়ে মনে মনে বলল, কি শয়তান রে বাবা, নিজে টেনে নামিয়ে এখন আমাকে ভিলেন বানাচ্ছে। শেষমেশ দাঁত কিরমির করে সে বলল, সরি রানা বেবি। আজলান এবার কণ্ঠস্বর নরম করে রায়নাকে ডাকল। Come closer, রায়না baby. I'll scold শ্রাবণ for you. রায়না আহ্লাদে আটখানা হয়ে কাছে এগিয়ে এলো। আজলান মনে মনে ত্যক্ত হয়ে বিড়বিড় করল, বলেন নসিবে ধিক্কার জানাই। এয়ারপোর্টের বাইরে আজলানের জন্য কালো মার্সিডিজ অপেক্ষা করছিল। রায়না গিয়ে পেছনের সিটে বসল। শ্রাবণ সুযোগ বুঝে আজলানকে ফিসফিস করে বসল, ভাই, তোর আগা করা আমি কিছুই বুঝি না। একদিকে বউয়ের বিরহে দেবদাস হয়ে ড্রাক নিস, আবার এই রায়না বেবি বেবি করে অধিক্ষতা করিস। আজলান হাসল,
এক রহস্যময় হাসি। শোন শ্রাবণ, ঘরে বিরিয়ানি থাকলেও কিন্তু মাঝে মাঝে ডাল ভাত লাগে। কথাটা শেষ করেই সে গাড়িতে গিয়ে বসল। শ্রাবণ ড্রাইভারের পাশের সিটে বসে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে আজলান চৌধুরীর এই ডাল ভাত তত্ত্বের আড়ালে নিশ্চয়ই বড় কোনো চাল লুকিয়ে আছে। মার্সিডিসটি যখন এয়ারপোর্ট ছেড়ে ঢাকার পিচঢালা রাস্তায় নামলো, আজলানের চোখ তখন জানলার বাইরে। তার মস্তিষ্কে তখন ঘুরছে এলেনার সেই বাটারফ্লাই ট্যাটু আর ওই চিরকুটের বার্তা। শহরটা হয়তো ব্যস্ত, কিন্তু আজলান চৌধুরীর আগমনে এক ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে। ব্রেকফাস্ট টেবিলে এলিনা কেবল এক টুকরো ব্রেড মুখে দিয়েছে। ঠিক তখনই দরজার কলিং বেলটা বেজে উঠল। সার্ভেন্ট দরজা খুলতেই আজলান আর তার বিশাল বহর নিয়ে প্রবেশ করল। আজলানকে দেখা মাত্রই সাজ্জাদ চৌধুরী এবং নীলিমা চৌধুরী বিস্ময়ে দাঁড়িয়ে পড়লেন। এলিনা তখনও আজলানকে দেখেনি, কিন্তু আজলানের সেই গম্ভীর কণ্ঠস্বর যখন কানে এলো, কেমন আছো মম ড্যাড? তখন এলিনার হাত থেকে খাবারের টুকরোটা খসে পড়ল। এলিনা দ্রুত পেছনে ফিরতেই তার কলিজা কেঁপে উঠল। বিড়বিড় করে বলল, এত বছর পর কেন এসছেন? ভয় আর আতঙ্কে তার শরীর যেন হিম হয়ে এলো। নীলিমা চৌধুরী কড়া কণ্ঠে বললেন, এটা মস্কো নয় আজলান, এটা বাংলাদেশ। নিজের রাস্তায় যাও। এখানে কেন এসেছো? আজলান একটা অবজ্ঞার হাসি দিয়ে বলল, আমার নিজের বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলছেন? ব্যাপারটা বেশ মজার তো। সে আকার তোয়াক্কা না করে ডাইনিং টেবিলে বসে পড়ল। রায়নার দিকে তাকিয়ে বলল, এক গ্লাস জুস দাও আমার রায়না বেবিকে। রায়না অত্যন্ত ন্যাকামে স্বরে বলল, বেবি, তুমি আমার কত খেয়াল রাখো। সাজ্জাদ চৌধুরী এবার ক্ষিপ্ত হয়ে প্রশ্ন করলেন। হু ইজ শি, আজনাল? আজলান সেই পরিচিত ডেভিল হাসি দিয়ে বলল, She is my future wife, Miss Raina Kaif. She is extremely beautiful, isn't she, Dad? সাজ্জাদ চৌধুরী রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলের উপর রাখা সব খাবার ফেলে দিয়ে চিৎকার করে উঠলেন, আর ইউ আউট অফ ইউর মাইন্ড আজনাল? তুমি বিবাহিত, এলিনা এখনো তোমার স্ত্রী। আমার মেয়েকে ঠকানোর সাহস তোমার কি করে হয়? এলিনা তখনও নির্বিকার ভঙ্গিতে ব্রেড আর জ্যাম খেয়ে যাচ্ছিল। আজলান তার ছেলের সাথে বলল, এলিনা আমার কেউ না, ও শুধু আমার রিভেন্স ছিল। বিয়ে, স্ত্রী এসব আমি মানি না। নীলিমা চৌধুরী আর স্থির থাকতে পারলেন না। তিনি ঘৃণাভরা চোখে বললেন, বিয়ে স্ত্রী মানো না, অথচ সেই স্ত্রীর সাথে জোর করে বাসর করতে বিবেকে বাঁধেনি তোমার? আমি ভাবতেও পারিনি আমার ছেলে হয়ে তুমি কোনো নারীকে এভাবে অসম্মান করবে। আজলান গভীর গলায় জবাব দিল, বিয়ে করেছে কি শোবিস করে সাজিয়ে রাখার জন্য? আর তুমি এমনভাবে বলছো যেন আমি ওর জন্য কোনো হারাম পুরুষ ছিলাম। রায়না আবার ফোরন কেটে বলল, বেবি, এই ছোট লোক মেয়েটার জন্য মম ড্যাডের সাথে ফাইট করছো কেন? একে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিলেই তো হয়। রায়নার মুখে ছোট লোক ডাক শুনে সবাই থমকে গেল, কিন্তু এলিনা তখনও স্থির। আজলান হেসে উঠে বলল, You are right, and that's why I love you so much, baby. সাজ্জাদ চৌধুরী চিৎকার করে বললেন, এক্ষুনি আমার বাড়ি থেকে এই অসভ্য মেয়েকে বের করে দাও। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে ইনসাল্ট করার সাহসও পায় থেকে। আজলান কোনো উত্তর না দিয়ে রায়নার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এলিনা ব্রেকফাস্ট শেষ করে শান্তভাবে নিজের রুমের দিয়ে দরজা লক করে দিল, কিন্তু দরজা বন্ধ করতেই তার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। তার আঙুলগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। শরীর বেয়ে ঘাম ঝরছে আর শ্বাসকষ্ট শুরু হলো তার। এলেনা চোখ বুঝে চোখের পানি আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল। হঠাৎ সে অনুভব করলো নাক দিয়ে কিছু একটা গড়িয়ে পড়ছে। আঙুল দিয়ে নাকে হাত দিতেই দেখলো তাজা লাল রক্ত। এলিনা কাঁপা কাঁপা কণ্ঠে আর্তনাদ করে উঠল, আই হেট ইউ, আই হেট ইউ আজলান চৌধুরী, আই হেট ইউ। মুহূর্তে তার চোখের সামনে সব ঘোলাটে হয়ে এলো। শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে সে মেঝেতে আশ্রে পড়ল। পড়ার সময় তার হাত লেগে বড় ফ্লাওয়ার ভাসটি বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। সেই শব্দে নিচে থাকা সাজ্জাদ চৌধুরী এবং নীলিমা চৌধুরী আটকে উঠলেন।
নীলিমা আর সাজ্জাদ চৌধুরী পাগলের মতো এলিনার ঘরের দরজা ধাক্কাচ্ছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। তাদের কান্নাকাটি আর আর্তনাদ পুরো বাড়ি ভারী হয়ে উঠেছে। ওদিকে আজলান শাওয়ার নিয়ে ফুরফুরে মেজাজে রুম থেকে বের হতেই চিৎকার শুনে থমকে দাঁড়ালো। সে নিজের ফোনে লুকানো সিসিটিভি ফুটেজে এলিনার রুমের দিকে তাকাতেই তার রক্ত হুইম হয়ে গেল। দেখলো এলিনা মেঝের উপর নিথর হয়ে পড়ে আছে, তার নাক দিয়ে রক্ত ঝরছে। আজলান বিড়বিড় করে বলল, আমি না ডিভোর্স দেব, এইভাবে মরে গেলে তো হবে না। সে বুঝতে পারলো এলিনার আবারও প্যানিক অ্যাটাক হয়েছে, কিন্তু এবারের তীব্রতা সব সীমা ছাড়িয়ে গেছে। আজলান দ্রুত ড্রেস পরে বের হয়ে আসার আগেই সাজ্জাদ চৌধুরী লোক দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। এলিনাকে ওভাবে পড়ে থাকতে দেখে নীলিমা চৌধুরী জ্ঞান হারানোর মতো অবস্থা। সাজ্জাদ চৌধুরী চিৎকার করে বললেন, দ্রুত গাড়ি বের কর। আমার মেয়ের যদি কিছু হয় তবে আমি কাউকে ছাড়ব না। আজলান আর রায়না সিঁড়ির কাছে দাঁড়িয়ে শান্তভাবে দৃশ্যটি দেখছে। শ্রাবণ পাশে দাঁড়িয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে পড়ছে সেই দৃশ্যগুলো, যে এলিনাকে টিজ করার জন্য খুন করতে পারে, যে মেয়ের জন্য আজলান চৌধুরী আজ তো একটা ভার্সিটি কিনে নিয়েছিল। সে এলিনাজ রক্তাক্ত, তবুও আজলান নিশ্চুপ। এলিনাকে অজ্ঞান অবস্থায় অন্যের কাঁধে নিথর হয়ে আছে, অথচ আজলান সব দেখেও যেন পাথরের মূর্তি। নীলিমা চৌধুরী ঘৃণায় আজলানের দিকে তাকিয়ে বললেন, আর শুধু তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা। তুমি মানুষ নও আজলান। সাজ্জাদ চৌধুরী যখন এলিনাকে পা জাগল করে নিচে নামিয়ে হাসপাতালের দিকে নিয়ে যেতে চাইলেন, ঠিক তখনই সিঁড়ির মুখে আজলান আড়াআড়িভাবে দাঁড়িয়ে পথ রোধ করল। তার চোখে তখন কোনো দয়া নেই, বরং এক অদ্ভুত শীতলতা। আজলান শান্ত কণ্ঠে কিন্তু ধমকে সরে বলল, দাঁড়ান, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। সাজ্জাদ চৌধুরী গর্জে উঠলেন, পচ্ছারো আজলান, আমার মেয়ের জীবন নিয়ে সিনিমিনি খেলো না। আজলান এক কদম এগিয়ে এলো, রক্তমাখা মুখের দিকে তাকিয়ে শীতলভাবে বলল, ওকে বাইরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা আমার নেই। আমি এই বাড়ির ভেতরে আমার ব্যক্তিগত মেডিকেল সেট আপ আছে, ও সেখানেই থাকবে। নীলিমা চৌধুরী চিৎকার করে বললেন, তোমার উপর আমাদের আর কোনো ভরসা নেই। তুমি ওর স্বামী নও, ওর শত্রু। আজলান এবার বাঁকা হাসল। সে এলিনার নাকের রক্ত নিজের আঙুল দিয়ে মুছে নিয়ে বলল, শত্রু হোক বা স্বামী, ও আমার বউ এখনো, আর আমার জিনিসের চিকিৎসা আমি নিজে করব। শ্রাবণ, এমার্জেন্সি কিট নিয়ে আয়। সাজ্জাদ চৌধুরী কিছু বুঝে ওঠার আগেই আজলান শক্ত হাতে এলিনাকে তার কোল থেকে কেড়ে নিল। এলিনার নিথর দেহটা নিজের বলিষ্ঠ বাহুতে আগলে নিয়ে সে ধীর পায়ে তাকে বেডে শুয়ে দিল। রায়না এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, বেবি, এই ছোট লোক মেয়েটাকে তুমি নিজের কোলে কেন নিচ্ছ? ওকে ছুতে তোমার ঘেন্না করছে না? আজলান কোনো দিকে না তাকিয়ে খুব শান্ত নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ওর পেছনে আমি বাইরের কোনো ডাক্তার ডেকে 1 টাকাও খরচ করতে চাই না বেবি, তাই ভাবলাম ফালতু খরচ না বাড়িয়ে নিজের ট্রিটমেন্টটা করি। আজলানের যুক্তি শুনে রায়না কিছুটা শান্ত হলেও সাজ্জাদ চৌধুরী আর নীলিমা চৌধুরীর মনের সন্দেহ দূর হল না। আজলান অত্যন্ত নিখুঁতভাবে তুলো দিয়ে এলিনার রাকের জমাট বাঁধা রক্তগুলো পরিষ্কার করতে শুরু করলো। তার আঙুলের ছোঁয়া অত্যন্ত কোমল, যেন এলিনার ব্যথায় তার নিজেরও কোথাও কষ্ট হচ্ছে, কিন্তু মুখে তার সেই পাথরের মতো নির্লিপ্ততা। সে এলো, পালস চেক করলো এবং প্রয়োজনীয় ইনজেকশন পুশ করলো। আজলানের প্রতিটি মুভমেন্ট একজন প্রফেশনাল সার্জনের মতো সটান। নীলিমা চৌধুরী ঘরের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে এলিনার পাণ্ডুর হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রইলেন। আজলানের এই বেবি রায়না নাটক আর এলিনার উপর করা বছরের পর বছর ধরে অবিচার তার ভেতরের মাতৃত্বকে আজ বিদ্রোহী করে তুলেছে। তিনি বুঝতে পারছেন আজলান এলিনাকে না পারছে ছাড়তে, না পারছে আপন করে নিতে। এই বিষাক্ত সম্পর্কের জালে মেয়েটা তার তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। নীলিমা চৌধুরীর চোখ দুটো হঠাৎ স্থির হয়ে গেল। তিনি মনের ভেতর এক ভয়ঙ্কর
সিদ্ধান্ত দানা বাঁধতে শুরু করেছে। তিনি মনে মনে বললেন, আজলান, তুমি আমার গর্ভজাত সন্তান হতে পারো, কিন্তু এলিনার জীবনের সাথে এই ছিনিমিনি খেলার শেষ আমি আজই করব। আমার মেয়েকে তোমার এই নরক থেকে বের করার জন্য যদি আমাকে চরম কোনো পথ বেছে নিতে হয়, আমি তাই করব। ঘরের ভেতরের নিস্তব্ধতা যেন এক আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল। এলিনা তখনও সচেতন। এলিনা তখনও অচেতন, আর আজলান তার হাত ধরে বসে আছে, মুখে অবজ্ঞা, কিন্তু স্পর্শে এক অদ্ভুত মালিকানা বোধ। ঘণ্টাখানেক পর এলিনা যখন ধীরে মিটমিট করে চোখ মেলল, সাজ্জা চৌধুরী আর নীলিমা চৌধুরীর বুকের উপর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। কিন্তু ঘরের শান্ত পরিবেশে বেশিক্ষণ টিকে থাকলো না। রায়না মেকি করোনা দেখিয়ে মুখ বাঁকিয়ে বলল, এই যে ছোট লোক, তোমার এই অসুস্থতার নাটক শেষ হয়েছে? যতই নাটক করো না কেন, আজলান শুধু আমার, ও কোনো দিনও তোমার হবে না। তোমাদের মতো মিডল ক্লাস মেয়েদের প্যাচ আমার খুব ভালো করে চেনা আছে। নীলিমা চৌধুরী এবার চরম ধৈর্য হারিয়ে গর্জে উঠলেন, আজলান, এই মেয়েকে চুপ করতে বলো, নয়তো একটা স্যুট করে দিব। আর ওর জবান বন্ধ করে দেওয়ার সাহস আর শক্তি দুই আমার আছে। এলিনা তখনও খুব দুর্বল, কিন্তু তার ঠোঁটের কোণে এক অদ্ভুত অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে দৃঢ় গলায় হেসে বলল, সত্যি রায়না বেবি, তুমিও পারো। এমন একটা পুরুষের পেছনে টাইম ওয়েস্ট করছো যার কাছে তুমি কেবলই অপশন। তোমার আগেও তোমার এই বেবিকে কেউ একজন ছুঁয়ে দিয়েছে, আর আর তার নামটা নিশ্চয়ই তোমার অজানা নয়। অবশ্য তোমাদের মতো হাই ক্লাস মেয়েরা তো আবার অন্যের স্বামীর দিকে নজর দিতে একটু বেশি পছন্দ করে। আসলে যেমন তুমি তেমনই তোমার এই আজলন বেবি। এলিনার এই সপাটে কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল আজলানের গায়ে। তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আচমকা আজলান এলিনার গাল শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠে তখন হিংস্রতা। তোর সাহস হলো কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমাকে ইনসাল্ট করিস? কুত্তার বাচ্চা, বেশি বাড়াবাড়ি করে চিফ টেনে ছিঁড়ে ফেলবো। আজলানের এই পাশবিক রূপ দেখে নীলিমা চৌধুরী আর চুপ থাকতে পারলেন না। তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে এসে আজলানের হাতটা সজোরে টেনে সরিয়ে দিলেন। ছেলের চোখে চোখ রেখে তীক্ষ্ণ স্বরে বললেন, আজলান চৌধুরী, তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তোলার? মনে রেখো, তুমি আমার গর্ভজাত সন্তান হতে পারো, কিন্তু এলিনা আমার কলিজার টুকরো মেয়ে। তুমি এক্ষুনি এই মেয়েটাকে নিয়ে আমার মেয়ের ঘর ছেড়ে বেরিয়ে যাও। নীলিমা চৌধুরীর কণ্ঠস্বর এবার কেঁপে উঠল দৃঢ়তায়। তিনি আজলানের উদ্দেশ্যে শেষ ঘোষণাটি দিলেন, খুব শীঘ্রই তোমার আর এলিনার ডিভোর্স হবে। আমি আর এক মুহূর্তের জন্য আমার মেয়েকে তোমার এই বিষাক্ত ছায়ার নিচে রাখবো না। গেট আউট। আজলান কিছুক্ষণ স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন অবিশ্বাস আর এলিনার প্রতি সেই অদ্ভুত আদিম অধিকারবোধের সংঘাত। সে রায়নার হাত ধরে ঘর থেকে বের হওয়ার সময় এলিনার দিকে এমন এক নজর দিল যা বুঝিয়ে দিচ্ছিল গল্পটা এখানে শেষ নয়, বরং এক নতুন ধ্বংসলীলার শুরু। ঘরের দরজা বন্ধ হতেই নীলিমা চৌধুরী এলিনাকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু এলিনা তখন শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে। সে কি সত্যিই আজলানের হাত থেকে মুক্তি পাবে, নাকি এই ডিভোর্স আজলানকে আরো বেশি হিংস্র করে তুলবে? বর্তমান জেল এলিনার আজ প্রথম দিন কাটছে, কিন্তু মনে হচ্ছে কততম দিন তার কোনো হিসেব নেই। সারাদিন ধরে তার পেটে একদানাও খাবার পড়েনি। পুলিশের কৌশলটা খুব পুরনো, শরীরকে দুর্বল করে দিলে মন ভেঙে পড়ে, আর তখনই মুখ দিয়ে সত্য বেরিয়ে আসে। কিন্তু তারা জানে না এলিনা চৌধুরী কোনো সাধারণ মেয়ে নয়। তদন্তকারী অফিসার কায়সার তীব্র এলিনার এই অবস্থা দেখে কিছুটা বিচলিত হলেন। তিনি নিজের হাতে করে এক বাটি কাঁসা, জাউভাত বা ওটমিল নিয়ে এলিনার সেলের সামনে এসে দাঁড়ালেন। অত্যন্ত নরম কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, খাবারটা খেয়ে নিন। আপনি কি সত্যিই ডক্টর আয়লান চৌধুরীকে খুন করার চেষ্টা করেছেন? এলিনা বিন্দুমাত্র দ্বিধা না করে
মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ। কায়েসার তীব্র বিস্ময় চেপে রাখতে পারলেন না। আপনার জন্য আয়লান চৌধুরী এখন হাসপাতালের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। তিনি তো আপনার স্বামী। কি করে পারলেন নিজের হাতে নিজের স্বামীকে এভাবে শেষ করে দিতে? এলিনা আবার হাসল, কিন্তু সে হাসিতে কোনো তৃপ্তি ছিল না। ছিল এক জীবন্ত লাশের হাহাকার আর বছরের পর বছর জমে থাকা নীরব যন্ত্রণার প্রতিফলন। কায়েসার তীব্র আবারও গম্ভীর হয়ে বললেন, আপনি কি জানেন ওনার যদি খারাপ কিছু হয়ে যায় তবে আপনার কি কঠিন শাস্তি হতে পারে? আইন কিন্তু আপনাকে ছাড়বে না। এলিনা এবার তার ধূসর চোখ দুটো কায়েসার তীব্র চোখের উপর স্থির করল। কণ্ঠস্বর বরফের মতো শীতল। সে ধীরস্থিরভাবে জবাব দিল, ওর কিছু হবে না, ও মরবে না, খুব বেশি হলে ও কোমায় থাকবে। আজলান চৌধুরী এত সহজে মুক্তি পাওয়ার লোক নয়, আর আমিও তাকে এত সহজে মুক্তি দিব না। এলিনার এই হিমশীতল আত্মবিশ্বাস দেখে কায়েসার তীব্র শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই দম্পতির মাঝখানের রসায়নটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়। এখানে প্রেম আর প্রতিহিংসা একই মুদ্রার দুই পিঠ। এলিনা বাটি থেকে এক চামচ ওটমিল মুখে তুলল। তার চেহারায় কোনো অনুশোচনা নেই। সে জানে এই রক্তারক্তি খেলা শুরুটা আজলান করেছিল, কিন্তু শেষটা সে নিজে লিখেছে। কায়েসার তীব্র এলিনার উত্তরের গভীরতা বোঝার চেষ্টা করছিলেন। ঠিক তখনই তার জুনিয়র অফিসার হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল। স্যার, ওনার সঙ্গে একজন দেখা করতে চাচ্ছেন। কে এসেছে এই অসময়? ডিটেকটিভ ব্রেঞ্চের কেউ? না স্যার, আমাদের বিজনেসম্যান আবরার ফাহাদ এসেছেন। তিনি বাইরে অপেক্ষা করছেন। নামটা শুনে কায়েসার তীব্র চোখের পলক থমকে গেল। তিনি এক পলক নির্লিপ্ত এলেনার দিকে তাকালেন, যে তখনও নিজের খাবারটুকু শান্তভাবে শেষ করছে। কেন একজন হাই প্রোফাইল কেসের আসামির জন্য সরাসরি থানায় চলে আসবেন তা বুঝতে আর বাকি রইল না তার। শহরের প্রভাবশালী বিজনেসম্যান আর ডক্টর আজলানের স্ত্রীর মধ্যকার এই রহস্যময় কানেকশন কাহিনীকে নতুন মোড় দিচ্ছে। কায়েসার তীব্র উঠে দাঁড়ালেন। শার্টের হাতা ঠিক করতে করতে অফিসারকে বললেন, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে স্যার। অফিসার স্যালুট দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে কায়েসার তীব্র আরো একবার এলিনার দিকে তাকালেন। এলিনা তখন লোহার শিকের উপরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কায়েসার মনে মনে ভাবলেন, আয়লান চৌধুরী কোমায়, আর আপনাকে বাঁচাতে বাংলাদেশের প্রাক্তন মেয়র হাজির। এলিনা চৌধুরী, আপনার জীবনের জটগুলো তো দেখছি সময়ের সাথে সাথে আরো জটিল হয়ে উঠেছে। অন্ধকার সেল থেকে বেরিয়ে কায়েসার তীব্র পা বাড়ালেন ওয়েটিং রুমের দিকে, যেখানে অধৈর্য হয়ে অপেক্ষা করছে এক উন্মাদ প্রেমিক মেয়র।